আমরা এর আগের দিন কি শিখেছিলাম বলতো? ভার্নিয়ার স্কেল, তাই তো? ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা রিডিং নিচ্ছিলাম। তো এই ভার্নিয়ার স্কেলটা কখন ইউজ করছিলাম? সূক্ষ্ম মাপের ক্ষেত্রে। এমন একটা মাপ, যে মাপটা নর্মাল যে স্কেলগুলো ইউজ করি, মানে যেটা মেন স্কেল বলি আমরা, সেই মেন স্কেল দিয়ে যদি কোনো মানকে ঠিকঠাক মাত্রায় না মাপতে পারি, মানে একটু যদি কম বেশি হয়ে যায়, তো সূক্ষ্ম মাপ যে কোনো নিতে আমরা কিন্তু এই ভার্নিয়ার স্কেলটাকে ব্যবহার করছি। তো সেই ভার্নিয়ার স্কেলের সাহায্যে যখন আমরা মান বের করছিলাম, আমাদের জানতে হচ্ছিল তিনটে জিনিস, তাই তো? যখন আমরা ফাইনাল একটা রিডিং নিচ্ছিলাম, তো সেই ফাইনাল রিডিংটা পাওয়ার জন্য আমাদের প্রথম যেটা লাগছিল সেটা হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস করছিলাম কি, ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা আমাদের ছিল ফর্মুলা, কিন্তু দেখো, মেন স্কেল রিডিং তো আমরা মেন স্কেল থেকে পেয়ে যাচ্ছিলাম। ভার্নিয়ার স্কেল রিডিং কি করে পাচ্ছিলাম? যে ভার্নিয়ার যে দাগ আছে মোট 10টা, সেই 10টার মধ্যে যেই দাগটা মেন স্কেলের কোনো একটা পয়েন্টের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করছিলাম কিভাবে? যে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কিছুই না, সেটা হচ্ছে যে যে একটা মেন স্কেলের যে গ্যাপ আর একটা ভার্নিয়ার স্কেলের গ্যাপ, দুটোর মধ্যে পার্থক্য। কোন মানটা বেশি, মেন স্কেলের না ভার্নিয়ার স্কেলের? মেন স্কেলের। তাহলে মেন স্কেলের যে স্মল গ্যাপ, এক একটা স্মলেস্ট গ্যাপ বলতে পারি, স্মলেস্ট গ্যাপ, এখান থেকে মাইনাস করছিলাম ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট গ্যাপ। এটা নিশ্চয় মনে পড়ছে। তো মেন স্কেলের যে স্মলেস্ট গ্যাপ, মানে ছোট্ট যে গ্যাপের মানটা, ওটা 0.1 সেন্টিমিটার। কারণ মানে যখন একটা মেন স্কেল আমরা আঁকি, তো সেই মেন স্কেলে শুরু হচ্ছে 0 দিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 1 লিখছি এখানে আমরা, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 2 লিখছি, এভাবে লিখছি কি না? তো এখান থেকে এটা 1 সেন্টিমিটার, এর মাঝে 10টা গ্যাপ আছে, তো এক একটা গ্যাপের মান 0.1 সেন্টিমিটার। তাহলে মেন স্কেলের স্মলেস্ট গ্যাপ, মানে এই গ্যাপটাকে বলছি 0.1 সেন্টিমিটার। এখান থেকে মাইনাস করব ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট গ্যাপ। কিন্তু ভার্নিয়ার স্কেল কীরকম দেখতে হয় না, ভার্নিয়ার স্কেল বলছে এর যে 9টা ঘর, এর 9টা ঘরের সঙ্গে ভার্নিয়ারের 10টা ঘরের সঙ্গে সমান, তাই তো? তাহলে এটা স্কেলের নাম ভার্নিয়ার স্কেল, এটার নাম ভি দিচ্ছে এখানে, আর এটা মেন স্কেল। এই দেখো, এখান থেকে কটা 9টা ঘর আছে, এর 10টা ঘর হবে এখানে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? তো দেখো ভালো করে যে মেন স্কেলের গ্যাপগুলো ফাঁকা ফাঁকা, আর ভার্নিয়ার স্কেলের গ্যাপগুলো কাছাকাছি। তো এর একটা ঘরের পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এখন জানতে হবে যে এর একটা ঘরের মান কত। তা আমরা কি করে পাচ্ছিলাম? আমরা বলছিলাম যে, এখানে লিখি যে ভার্নিয়ারের 10টা গ্যাপ, এর মানে বলছিলাম যে মেন স্কেলের 9টা গ্যাপ। বলতে পারছিলাম কি পারছিলাম না? ভার্নিয়ার স্কেলের 10টা গ্যাপ সমান সমান মেন স্কেলের 9টা গ্যাপ। তাহলে অতএব বলতে পারি যে ভার্নিয়ারের একটা গ্যাপ, তাহলে কত? মেন স্কেলের 9/10টা গ্যাপ, ঠিক? তাহলে ভার্নিয়ারের এক একটা গ্যাপ এর মান কত হবে? তাহলে মেন স্কেলের 9/10টা গ্যাপ মানে কত? এক একটা গ্যাপ যদি 0.1 করে হয়, এক একটা গ্যাপ 0.1 করে, তাহলে 9/10টা গ্যাপ কত হবে? তাহলে 9/10 ইন্টু 0.1, এত কি সেন্টিমিটার, তাই তো? 9কে 10 দিয়ে ভাগ করলে কত পাচ্ছিলাম? 0.9 ইন্টু 0.1 সেন্টিমিটার। গুণ করে কত পাচ্ছিলাম? 0.09
সেন্টিমিটার। তাহলে এই ভার্নিয়ারের এক একটা গ্যাপ পেয়ে গেলাম। তাহলে সেই ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট গ্যাপটা হচ্ছে 0.09 সেন্টিমিটার, তাই তো? যদি এটা মাইনাস করি তা কত হচ্ছিল বিয়োগ করে? 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক বলি আমরা। এই মানটাকে এখানে পুট করব, এখানে পুট করব, এই দুটো মান পাবো, দিয়ে হিসাবটা করার পর আমরা ফাইনাল রিডিং পাবো। ঠিক আছে? কারণ আমরা এরকম কোনো স্কেলের সাহায্যে আমরা কিন্তু ওই 2.65 সেন্টিমিটার মাপতে পারবো না। পারবো কি? এর সাহায্যে 2.6 আর না হয় 2.7 পাবো, কিন্তু 2.65 পাবো না, কারণ এই স্কেলে এক একটা গ্যাপ 0.1 সেন্টিমিটার করে, তাই তো? তো সেক্ষেত্রে এই রকম মান পাওয়ার জন্য আমাদের এই ভার্নিয়ার স্কেল রিডিংটা আমাদের নিতে হচ্ছে। আর এটা দেখতে কেমন হয় তোমাদের বইয়ে ছবিটা আছে, তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ ভার্নিয়ার স্কেল দেখতে কেমন হয়। এটা দেখো পেজ নাম্বার 13-তে দেওয়া আছে। ঠিক আছে? তো যাই হোক, তো এর উপর ভিত্তি করে, ঠিক আছে, আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে স্ক্রু গেজ। এটা বোঝা গেছে আশা করি, এটা কালকে বলেছিলাম। তো এটার মতোই হচ্ছে স্ক্রু গেজ। সেটা কীরকম চলো ওটা একটু বলে দিই। তো ওইখানেও ফর্মুলাটা এরকমই, ওখানেও ফর্মুলাটা এই টাইপেরই, কিন্তু পুরোপুরি ম্যাচিং হবে না, একটু আলাদা হবে। সেটা আমরা দেখবো আজকে। ঠিক আছে? আগে দেখি যে স্ক্রু গেজ জিনিসটা কিরকম, এর কাজ কি, কি করে এটা দিয়ে। দেখো তোমরা এটা ছবিটা যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে পেজ নাম্বার 15। ঠিক আছে? ওখানে আছে, দেখতে পাচ্ছ একটা চিত্র দেওয়া আছে, ছবি দেওয়া আছে, লেখা আছে স্ক্রু গেজ, তাই তো? তো তোমরা জানো স্ক্রু মানে কি? স্ক্রু দিয়ে কোনো কিছু আমরা টাইট করি, মানে কিছু ঘোরানো যাবে। স্ক্রু মানে কোনো কিছু ঘোরানো যাবে আর দিয়ে ওটা মুভ করবে। তোমরা দেখেছো যে কোনো স্ক্রু যখন প্যাচটা একটু দেয়, এটা কিন্তু মুভ করে ঢুকে যায়। আর এবার যদি উল্টো দিকে ঘোরায় তারপর কি খুলে যাবে? আবার না, খুলে যায়। তার মানে নিজে স্ক্রুটা কী হবে? মুভ করবে। তো যদি এই বরাবর ঘোরাই তো দেখো ভিতরে ঢুকছে না, ঢুকছে ভিতরে। আর যদি এভাবে ঘোরাই তো এটা বাইরে বেরিয়ে আসছে। তো এই রকমভাবে, এই রকম নীতির উপর ভিত্তি করে আমরা একটা যন্ত্র দেখবো যার নাম হচ্ছে স্ক্রু গেজ। দেখতে যন্ত্রটা ঠিকঠাক এরকম, এটা আমি ঠিক আঁকতে যদিও পারবো না, তো মোটামুটি এটা চেষ্টা করছি আঁকার। এরকম যন্ত্রটা আছে দেখতে, মোটামুটি এরকম দেখতে আছে। এই যে এটা আছে না, এটাকে আমরা ঘোরাবো এভাবে। ঠিক আছে? কি করবো? ঘোরাবো। এটা ঘোরাবো তো এটা কি হবে? এদিকে ঢুকবে। তাহলে এটা যদি লুজ করি, এভাবে যদি ঘোরাই, এভাবে ঘোরাই, তো এটা তাহলে চলে যাবে। তাহলে এই যে ইউ আকৃতির মতো দেখতে পাচ্ছ দণ্ডটা, তার মানে এটা কি হবে? এটা তাহলে মুভমেন্ট করবে কি করবে না? তখন এটা এদিকে যাবে। ঠিক আছে, এবার আমি কি করলাম, ধরে নাও এই যে কলমটা আছে, এটা কতখানি ব্যাস, এটা ব্যস্ত নাকি? এটা ব্যস্ত। এই ব্যাসটা কতখানি মাপবো আমি? তো এই ব্যাসটাকে তুমি যদি এটা স্কেলে মাপতে পারবে? মাপা সম্ভব? সম্ভব নয়। আর তুমি আর বসাবে কি? আমি স্কেলটাতে বসানো সম্ভব নয়। তো এর যদি ব্যাস মাপতে হয়, মানে এই ব্যাসটা, তাহলে এটাকে এখানে লাগিয়ে দাও আর এটাকে টাইট করো। তাহলে এটা যেতে 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 এই ধারটা এখানে গিয়ে মিট করবে না? যখন এই ধারটা যখন এখানে গিয়ে মিট করবে তখন এটা আর যাবে না, তো এটা টাইট হয়ে যাবে। তো এবার এখানে দুটো আছে সুইচ, মানে ঘোরানোর মতো জায়গা দুটো আছে। একটা হচ্ছে এই জায়গাটা, মানে এই জায়গাটা বরাবর ঘোরানো যাবে। একটা হচ্ছে ছোট্ট জায়গাটা, এটা দিয়েও ঘোরানো যাবে। দুটোর কাজ দুরকম হচ্ছে। কীরকম? যখন আমি এটা এখানে দিয়ে দিলাম এভাবে, এটা ঘোরাতে ঘোরাতে, মানে বড়টাকে, মোটা যেটা অংশ আছে, ঘোরাতে ঘোরাতে এটা ঠেকে গেল মনে করো, তো হয়ে গেল। এবার তুমি যদি আবার জোরে ঘোরাও তো হতে পারে যে এরপর প্রেসারটা বাড়বে না? এরপর কি প্রেসারটা বাড়বে। যদি তুমি আরো জোরে ঘোরাও তো এটা কি ভেঙে যাওয়ার চান্স থাকে না? তাহলে তো পেনটাই নষ্ট হয়ে গেল, মাপবো আর কি। তো সেজন্য কি বলছে এখানে, যখনই তুমি দেখবে যে একটু মানে টাইট হয়ে গেছে,
তারপর এই ছোট্ট যে কাঁটাটা আছে এটাকে এবার ঘোরাও। তো এটা যখন ঘোরাবে ওটা দেখবে পিছলে যাবে, মানে যখন টাইট হয়ে গেছে এখানে না, ওটা যখন জবরদস্তি ঘোরাবে তো ওটা পিছলে যাবে এটা কাঁটার। মানে আমি কি বলবো কথাটা, মানে এই যে ধরনা ঘোরাচ্ছ, দেখো আর কি যাচ্ছে ওদিকে, আর যাচ্ছে না, এটা পিছলে যাচ্ছে না। এর মানে কি এদিকে আর যার মতো জায়গা নেই। কিন্তু এটা যে প্রথম থেকে আমি যদি একটু করে প্যাচ দিই, এই প্যাচটা দিতে দিতে একটু করে গিয়ে কি হবে, থেকে যাবে। তারপর তুমি যত এটাকে ঘোরাও এটা কিন্তু দেখো আর যাচ্ছে না, পিছলে যাচ্ছে। তো এরকম এই যে অংশটা আছে এটা কিন্তু পিছলে যাচ্ছে, আর যাচ্ছে না সামনের দিকে। তাহলে এটার জন্য এটার কি কাজ, যেন এটা ভেঙে না যায়, যেন প্রেসারটা বেশি না পড়ে যায়। ঠিক আছে, তো এটা যখন এখানে যখন ঠেকে গেল, এই প্রান্তটা যখন ঠেকে গেল, তো এই মানটা কত সেন্টিমিটার এটা আমরা সহজে মাপতে পারবো। কিভাবে, তোমরা দেখো ছবিতে ভালো করে, যে এইখানে একটা এমনি স্কেল আছে, দেখতে পাচ্ছ কি ওই যন্ত্রটার মধ্যে এখানে এই যে অংশটা আছে একটা স্কেল আছে, একটা এখানে একটা এমনি স্কেল রাখা আছে, মানে আমি এটা ঠিক আঁকবো কিভাবে রে বাবা, এরকম একটা স্কেল আছে, দেখতে পাচ্ছ কি স্কেলটা, স্কেল আছে, মানে ওখানে ওটা আঁকানোই আছে। আর এর উপর যে দণ্ডটা আমরা ঘোরাচ্ছি ওটা কিন্তু মুভমেন্ট করছে। এই স্কেলটা সেম এরকম স্কেল, সেম এরকম স্কেলটা আছে, ঠিক আছে। তাহলে এখানে এক একটা ঘর, ছোট্ট ঘর কত 0.1 সেন্টিমিটার করে। তো এটাকে যে আমি ঘোরাচ্ছি, এটা যদি এক পাক ঘোরাই, কত পাক বলছি, এক পাক ঘোরাই, তো তো এটা সামনে যদি এদিকে ঘোরাই তো এদিকে যাবে, আর যদি এদিকে ঘোরাই তো এদিকে আসবে। যদি আমি এই বরাবর ঘোরাই এক পাক, তো এটা 0.1 সেন্টিমিটার মুভ করবে। কথা বুঝলে, মানে একটা ঘর যাবে, এক পাক ঘোরালে একটা ঘর, দু পাক ঘোরালে দুটা ঘর। কোন ঘর, ছোট্ট ঘরটা, ঠিক আছে। আর এই যেটা আমি ঘোরাচ্ছি, চক্রাকার স্কেল বলতে পারি, যেটা আমি ঘোরাচ্ছি এক পাক, ওখানে 100টা দাগ আছে, বুঝতে পেরেছো। তাহলে ওই, তাহলে 100টা পাক মানে 100টা দাগ যখন একবার ঘুরে আসছে, তো এটা 0.1 সেন্টিমিটার মুভ করছে, বুঝতে পেরেছো। তো এবারে তুমি যখন এটাকে যখন এখানে যখন মনে করো এইটার যে তুমি বেসটা মাপবে, এটা এখানে কানেক্ট হয়ে গেছে মনে করো, তার মানে এটা কি হচ্ছে, এটা এখানে মুভ করেছে। তো এর ফলে তুমি এখানে দেখতে পাবে যে কত নাম্বার দাগে গিয়ে মিলেছে, মানে এই দাগটা, এই দাগটা কত নাম্বার দাগের সঙ্গে গিয়ে মানে লাস্ট কতটা দেখা যাচ্ছে। কারণ তুমি যখন এটা এদিকে আসছো, তো এর মানটা তো পারছে এখানে, ওই চক্রাকার স্কেলটা কতটা অবধি দাগ অবধি ঢেকে রেখেছে, ধরে নাও 1 সেন্টিমিটার ঢেকে রেখেছে মনে করো, 1 সেন্টিমিটার। তার মানে বুঝে নিতে হবে এটা তাহলে 1 সেন্টিমিটার মেন স্কেল রিডিং। তোমরা বইটা দেখে বুঝতে পারছো কি, বইটা না দেখে বুঝতে পারবে না। হ্যাঁ, ওখানে দেখো স্কেল দুটো আছে, একটা হচ্ছে ওই মেন স্কেলটা আছে, আর একটা চক্রাকার স্কেল আছে, ঠিক আছে না। তো চক্রাকার স্কেলটা কত নাম্বার ঘর অবধি দেখা যাচ্ছে, দেখো তো কত নাম্বার দেখা যাচ্ছে এখানে, যাচ্ছে না বোঝা। ও ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এটা তোমরা প্র্যাকটিক্যালি স্কুলে ভালো মতো শিখবে, এখন শুধু বুঝে নাও থিওরিটা। তো এবার তাহলে এখানে মেন স্কেল রিডিং নেব, তাহলে তারপর এখানে ভার্নিয়ার স্কেল রিডিংটা নেব, আর একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট নেব, কিন্তু এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে কিছু নাই, ঠিক আছে। তো এখানে কি আছে তাহলে, ওটাকে আমরা নাম বলছি ভার্নিয়ার কনস্ট্যান্ট, তো বলতে পারি না এটাকে, এটা কি নাম বলছে এরা, এরা নাম বলছে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। তাহলে এখানে মানে এর ক্ষেত্রে স্ক্রু গেজের ক্ষেত্রে আমি নামটা চেঞ্জ করছি এখানে, স্ক্রু গেজ, স্ক্রু গেজ রিডিং। এখানে তাহলে কি হবে, ফাইনাল যে রিডিংটা পাবো মেন স্কেল রিডিং, মানে এই স্কেলটা কতখানি দেখা যাচ্ছে এখানে লিখবো। ভার্নিয়ার স্কেল রিডিং, তো এখানে ভার্নিয়ার স্কেল রিডিং বলতে এখানে ভার্নিয়ার তো নাই, চক্রাকার স্কেল আছে, চক্রাকার স্কেল, সেই চক্রাকার স্কেলের কত নাম্বার দাগের সঙ্গে এই দাগটা পুরোপুরি মিলে যাচ্ছে। দেখো এখানে দাগটা এরকম আছে, দাগগুলো গোল গোল আছে, তো ওই গোল কটা ওটা আছে দাগগুলো, গোলটার মধ্যে 100টা।
সেই 100টার মধ্যে কত নাম্বার দাগটা এই যে অনুভূমিক রেখাটা আছে নীল রঙে ওর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তো ওটা তাহলে কি ভার্নের স্কেল রিডিং বলবো, ভার্নার বলবো না, চক্রাকার বলবো এটাকে, ঠিক আছে? এটাকে বলবো চক্রাকার স্কেল রিডিং বলবো, ঠিক আছে? আর ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট না, এখানে বলবো লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট বলতে পারি, লঘিষ্ঠ ধ্রুবক বলবো, ঠিক আছে? তো এবার এই লঘিষ্ঠ ধ্রুবকের মানটা বের করব কি করে? ওখানে যেমন বের করছিলাম যে একটা মানে মেন স্কেলের যে গ্যাপ সেখান থেকে বিয়োগ করছিলাম, ভার্নের একটা গ্যাপ বিয়োগ করছিলাম, যে মানটা পাচ্ছিলাম কত, 0.01 সেন্টিমিটার। তো এখানে আমরা লঘিষ্ঠ ধ্রুবক বের করব কিভাবে? তাহলে এখানে লঘিষ্ঠ ধ্রুবক বের করার নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কি না, এখানে যেটা বের করবো সেটা হচ্ছে স্ক্রু পিচকে আমরা ভাগ করব, স্ক্রু পিচকে ভাগ করব ওর কতগুলো ঘর সংখ্যা আছে, ওটা ঘর আছে ওখানে, মানে চক্রাকার স্কেলে ঘর সংখ্যা। বলছি এখন জানতে হবে স্ক্রু পিচ কি জিনিস। যদি চক্রাকার স্কেলটা এক পাক ঘোরায়, যতটা ও সরবে ওটাই হচ্ছে স্ক্রু পিচ। তো এক পাক ঘোরালে কতটা যাবে, এক ঘর, 0. তাহলে স্ক্রু পিচের মান কত, 0.1 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার হলো উপরে। আর নিচে চক্রাকার স্কেলে ঘর সংখ্যা ওটা ঘর আছে, 100টা ঘর আছে, ঠিক? তাহলে 0.1 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করব, তাহলে দুটো শূন্য আছে মানে কি 2 ঘর ডান দিকে বাদিকে সরবে, তাহলে পয়েন্টটা কত হবে তাহলে বলো, ঠিক আছে না? দেখো পয়েন্টটা ছিল এখানে, চলে এসেছে এখানে 2 ঘর সরে গেছে, 100 দিয়ে ভাগ করলাম তাই। তাহলে 0.001 সেন্টিমিটার, এটা কি পেয়ে গেলাম, লঘিষ্ঠ ধ্রুবকের মান পেয়ে গেলাম। তাহলে এবার কি করব, যখন এর ব্যাসটা মাপবো, লাগালাম, এটাকে ঘোরালাম, ঘোরাতে ঘোরাতে এটা মুভ করছে, তাহলে মুভ, এটা কি মুভ করবে কিনা বলো, করবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এর সহজে মানটা নিতে পারি। এটা এখানে আছে মনে করো, তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা এরকম অবস্থা এখন স্কেলটা আছে, কথা বুঝছো? ওটা চক্রাকার স্কেলটা মনে করো, তাহলে এখানে দেখবো যে হ্যাঁ এটা কত গেল, এটা এটা ধরো না মনে করো 1 2 3, ফর এক্সাম্পল বলছি, এটা 3 গেল মনে করো, তাহলে মেন স্কেল রিডিং 3 সেমি মনে করো ফর এক্সাম্পল, প্লাস চক্রাকার স্কেল রিডিং এখানে কত নম্বরে মিলেছে, ধরে নাও মিলেছে 30 নম্বরে বা 36 নম্বরে মিলেছে মনে করো, তাহলে 36 নম্বরে মিলেছে মনে করো, তুমি তো দেখতে পাবে তুমি স্কেলটাতে, তুমি এটা কথা আমি একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি, আমি যে কোনো, হ্যাঁ শোনো, ইনটু কত আছে বললো লঘিষ্ঠ ধ্রুবক, এই যে 0.001, তাহলে কত হবে আলটিমেটলি, তাহলে 3 প্লাস এটা কত বলো 0.036, ঠিক কি না? দেখো এখানে 3টার পর পয়েন্ট, 3টার পর কত হলো 3.036 সেন্টিমিটার। তাহলে সূক্ষ্ম মান না এগুলো, এই সূক্ষ্ম মান মাপার জন্যই আমাদের দরকার স্ক্রু গেজ স্কেল, বুঝলে ব্যাপারটা? দেখে না একটু ভালো করে, হয়েছে? এটা ব্যাপারটা বোঝা গেছে। এবার শোনো মন দিয়ে, এবার কি ব্যাপারটা, তাহলে শোনো, যদি এটাকে ঘোরাতে ঘোরাতে যদি এটা এখানে ঠেকে যায়, তাহলে এখানে কোনো মান দেখাবে না, দেখাবে না, মান দেখাবে না, কারণ এখানে যদি এটা ঠেকে যায় এর মানে কি এখানে কোনো বস্তু রাখিনি, কারণ এর সাথে এটা এখানে ঘোরাতে ঘোরাতে মিলে গেছে, এর মানে কি 0 মান। তো এখানে কত দেখাবে, 0 দেখাবে, 0 মানে কি কোনো মান দেখাবেই না। এখানে যদি একটা বস্তু রাখি 1 সেন্টিমিটার পুরো, তাহলে কতটা সরবে, 1 সেন্টিমিটার। কিন্তু যদি এই যন্ত্রটা বানানোর সময়ে কিছু সমস্যা থেকে যায়, মানে
যান্ত্রিক ত্রুটি থেকে যায়। যান্ত্রিক ত্রুটি মানে যন্ত্রটা বানানোর সময় কিছু ত্রুটি থেকে যায়, মানে কিছু ভুল। ভুল কিরকম, যে এখানে এটা পুরো ঠেকে গেছে, কিন্তু এখানে মান 0 না দেখিয়ে ওখানে দেখা গেলো যে এই যে মানে চক্রাকার স্কেলটা আছে, সেই স্কেলের একটা মান ধরে নাও 0-র সঙ্গে কোনো মানে 0-র সঙ্গে ম্যাচ করেনি। কার সঙ্গে ম্যাচ করেছে? ওখানে ম্যাচ করেছে 10 বা 15-র সঙ্গে ম্যাচ করছে। তার মানে এখানে মান আমার 0, কিন্তু এখানে মান 0-র বেশি দেখাচ্ছে। তাহলে এই যন্ত্রটা বানাতে ভুল আছে না নেই? তো এই যে ত্রুটিটা, এটার নাম হচ্ছে শূন্য ত্রুটি। শূন্য ত্রুটি। তাহলে শূন্য ত্রুটি ব্যাপারটা আর কিছুই নয়, দেখো শূন্য শূন্য ত্রুটি। ত্রুটি মানে হচ্ছে ভুল। এই ভুলটা আমাদের হাতে নয়, যন্ত্রটা যে বানিয়েছে সেখানেই ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? যে এখানে এটা যখন ঠেকে ঠেকে যাবে তখন এখানে মান দেখানোর উচিত 0, কিন্তু এখানে দেখছি চক্রাকার স্কেলে মানটা 0-র সঙ্গে পুরোপুরি ম্যাচ করেই নি। সেখানে দেখছি 10-এ গিয়ে বা 15-তে গিয়ে বা 20-তে গিয়ে মানটা ওখানে থেমে আসে। তার মানে ওটা কি আরো ঘুরিয়ে 0-তে আসা উচিত ছিল, কিন্তু 0-তে নাই। মানে ওখানে এখানে মান নিইনি, ওখানে মান শো করছে। কথা বুঝলি কি? তার মানে এটা একটা ত্রুটি বা এরর। এই এররটার নাম হচ্ছে শূন্য ত্রুটি বা শূন্য ত্রুটি বলছি। এটা ত্রুটি এরকম হতে পারে, আবার এরকম হতে পারে যে এদিকে মান আমি 0 হওয়ার কথা, কিন্তু দেখছি এদিকে আরো ঘুরিয়ে দিচ্ছে আমি, তবুও এখানে এটা ঘুরে যাচ্ছে। এখানে ঠেকে গেছে কিন্তু আরো ঘুরে যাচ্ছে এদিকে। ঘোরাতে ঘোরাতে এমন গেল যে 0 পার করে আবার উল্টো দিক থেকে আবার চলে আসছে, আবার 95 চলে এসছে মনে করো। কথা বুঝলি কি ব্যাপারটা কি বলছি আমি? চক্রাকার স্কেলটা এখানে যখন ঠেকে যাবে, এখানে ঠেকে যাবে, তখন কত মান দেখাবে? 0। কিন্তু দেখা গেল 0 না দেখিয়ে আরো পেছন দিকে গিয়ে 100টা ঘোরাছে কিনা, পেছন দিকে গিয়ে দেখাচ্ছে 95-এ দেখাচ্ছে মনে করো। তাহলে 5 ঘরের ভুল আছে না? তাহলে এটা কি বানানোর সময় ভুলটা হয়েছে? এটাও কিন্তু এক প্রকারের ত্রুটি। তো যেটা ত্রুটি প্রথমে বললাম যে এদিকে 0 পার হয়ে 15-তে হয়ে আছে মনে করো, তো এটা হচ্ছে ধনাত্মক শূন্য ত্রুটি। আর যদি দেখি যে মানে উল্টো দিকে মানে 95-এ আছে আর এদিকে 0 মান দিচ্ছে, তো ওটা হচ্ছে ঋণাত্মক শূন্য ত্রুটি। ব্যাপারটা বোঝা গেল? তো এটা তখন আমাদের কি করতে হয়? এররটাকে আবার সংশোধন করতে হয়। তো ওটা আমরা পরে আসছি কিভাবে ওটাকে সংশোধন করা যায়। ঠিক আছে, এটা প্রশ্ন দেওয়া আছে। ওকে, তো তোমরা এখন বলো আমাকে উত্তর কি চেয়েছে? স্ক্রু পিচ। এবার তোমরা বলো স্ক্রু পিচ জিনিসটা কি? তোমরা বলবে স্ক্রু পিচ মানে হচ্ছে চক্রাকার স্কেলটা যদি একটা পাক ঘোরায় যতটা পথ ও যাবে, তো একটা পাক যদি ঘোরায় কতটা যাবে? ওই একটা ঘর যাবে 0.1 সেন্টিমিটার। তাহলে তোমরা এখান থেকে বলবে যে স্ক্রু পিচের যে ফর্মুলাটা আছে সেখান থেকে তোমরা জানো যে লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবকের যে মানটা সেটা কি হচ্ছে? স্ক্রু পিচ ঘর সংখ্যা, টোটাল লিখছে ঘর সংখ্যা। হ্যাঁ, মানগুলো বসাবো সিম্পলি। তাহলে তোমরা বলবে যে লঘিষ্ঠ ধ্রুবকের মান দেওয়া আছে 0.002 সমান সমান স্ক্রু পিচ বের করবো, এটা ধরলাম এক্স মনে করো। ঠিক আছে, আর ঘর সংখ্যা কতগুলো বলেছে? ঘর সংখ্যা 100টা, তাই তো? আমাকে তাহলে এক্স এর মান বের করতে হবে। তো যদি এক্স এর মান বের করতে চাই, এটার সঙ্গে এটা কি হবে? গুণ হয়ে যাবে তাহলে, তাই তো নাকি? তাহলে এটার সঙ্গে যদি গুণ করা হয় তো দেখো কত হবে তাহলে বলো। তো দেখো 0.002 আছে মানে না? হ্যাঁ, এর সঙ্গে গুণ যদি 100 করি, জাস্ট এখানে দুটো শূন্য মানে পয়েন্টটা 2 ঘর ডান দিকে যাবে। পয়েন্টটা এখান থেকে 2 ঘর মানে এখানে যাবে, তাহলে 0.2, তাই তো? তো দেখো আমাদের তাহলে অপশন কিন্তু ডি হচ্ছে সঠিক। 0.2 মানে দেখো দুটো শূন্য মানে 2 ঘর ডান দিকে সরবে, তাহলে 0.2। ওকে, শোনো এবার দেখবো যেটা বলছিলাম পরিমাপের ত্রুটি। শোনো মন দিয়ে, পরিমাপের ত্রুটি। ঠিক আছে, হ্যাঁ, ত্রুটি মানে তো ভুল, বুঝতে পারছো? এরর্স ইন মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্ট মানে কি হচ্ছে? পরিমাপ করছি। এই যে আমরা দৈর্ঘ্য মাপলাম, ব্যাস মাপলাম, মাপছি না? এই মাপতে গিয়ে কি কি ভুল হচ্ছে? তো ভুল মেইনলি 3 রকম হতে পারে।
যেমন প্রথম ভুলটা হচ্ছে যান্ত্রিক এরর, যান্ত্রিক ভুল বা ত্রুটি, ভুলও বলে বা ত্রুটিও বলে, ঠিক আছে, যান্ত্রিক ভুল বা ত্রুটি। তো এই যান্ত্রিক মানে কি, যন্ত্রের যে ভুলটা, যেটাতে আমাদের কোনো কারণ নেই, শুধুমাত্র যন্ত্রটার কোনো মানে উৎপত্তিগতভাবে বা গঠনগতভাবে কোনো ভুল থাকলে সেটাকে বলছি আমরা যান্ত্রিক ভুল, ঠিক আছে। তো এটা কি বলতে পারি, কোনো টুল বা যন্ত্রের গঠনগত সমস্যা, ঠিক, ক্লিয়ার। আচ্ছা, নাম্বার 2 বলতে পারি ব্যক্তি নির্ভর ত্রুটি। মানে কি, তুমি মান নিতে গিয়ে ভুল করে ফেলেছো, মানে তুমি যখন ব্যক্তি মানে কি, ব্যক্তির উপর ডিপেন্ড করবে, পার্সনের উপর, তুমি কোনো একটা মান নিতে গিয়ে কম বেশি নিয়ে ফেলেছো, সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি, ঠিক আছে। আরেকটা 3 যেটা বলছে সেটা হচ্ছে কি বলো, বাহ্যিক ত্রুটি। বাহ্যিক মানে হচ্ছে বাইরে থেকে, যেমন ধরে নাও তুমি কোনো কিছু ভর মাপছো, মনে করো ভর, তো যখন তুমি ভর মাপবে দাঁড়িপাল্লা দিয়ে, ফ্যানটা চলছে মনে করো, তো ফ্যানের হাওয়ায় পাল্লাটা নামতে পারে, একটু উঠে যেতে পারে, তাহলে এক্ষেত্রে মানটা ভুল আসবে, সেটা হচ্ছে কি বাহ্যিক ত্রুটি, বুঝতে পেরেছো। তুমি কোনো কিছুর লেন্থ মাপছো, একটা তুমি লেন্থ দৈর্ঘ্য মাপছো, তো এই দৈর্ঘ্য যখন তুমি মাপবে, এটা তো এটা চাবিটা ধাতুর তৈরি আছে, এটা তুমি মাপো, তো গ্রীষ্মকালে যদি মাপো তো এই মানটা একটু বড় দেখাবে, শীতকালে মানটা ছোট দেখাবে, কারণ তোমরা জানো যে ধাতু কিন্তু দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে তাহলে এই মানটা মানটা যে আমি পাচ্ছি গ্রীষ্মকালে একরকম, শীতকালে একরকম, তো এর জন্য দায়ী কে, আবহাওয়া, বাহ্যিক। তো এগুলো হচ্ছে 3 প্রকারের ত্রুটি আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, তো দাগিয়ে নাও। তাহলে জাস্ট শুধু এটুকু জানলাম ভুল কত রকম হতে পারে কোনো কিছু পরিমাপ করার সময়ে। এবার শোনো মন দিয়ে, হুম, এবার দেখব ক্যালকুলেশন অফ এরর। ঠিক আছে, মানে ক্যালকুলেশন করব, মানে হিসেব করব তার ভুলের, মানে ত্রুটিগুলো আমরা হিসাব করব, ত্রুটির হিসাব, মানে কতটা পরিমাণ ত্রুটি হচ্ছে তার হিসাব করব। এটা খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, এই জিনিসটা একটু তুলনামূলক কঠিন, কঠিন না, ইজি আছে, দেখো শুধু ভালো করে বুঝলে হয়ে যাবে। ত্রুটির হিসাব করব, ত্রুটি কিভাবে বের করব, ঠিক আছে। শুধু প্রথমে দেখলাম যে এত রকমের ত্রুটি হয়, এবার দেখব ত্রুটিটা কতটা পরিমাণ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো এই ত্রুটির হিসাবে গিয়ে আমরা আগে দেখব যে সঠিক মান কিভাবে বের করব, ঠিক আছে। ধরে নাও তোমাকে আমি বললাম যে এই এই পেনটা আছে মনে করো, এই পেনটার লেন্থটা কতখানি তুমি আমাকে মেপে দেখাও। তুমি কি করলে, স্কেলটা নিলে, তুমি ভালো করে মাপলে, মেপে তুমি একটা যে কোনো মান বললে, তুমি একটা যে কোনো মান বললে, মনে করো তুমি মান বললে x1 সেন্টিমিটার, এক্স অনেক একটা মান আছে যে কোনো, 10 সেমি বা 11 সেমি, একটা মান আছে যে কোনো। তারপর বললাম তুমি মাপো এই মানটা, সেম বস্তুটা, ও মাপছে, ও বললো স্যার x2 সেন্টিমিটার, মানে তোমাদের মধ্যে একটু পার্থক্য হয়ে গেল। কিরকম পার্থক্য, ওই যে তোমরা দেখছিলে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট স্যার দেখতেই পাচ্ছি না, কে বলছে 3-এ মিলছে আর কে বলছে 4-এ মিলছে, পার্থক্য হয়ে যাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমার মান x1, ওর মান x2, এদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, হালকা পার্থক্য হচ্ছে হয়তো, এ বলছে 3.4 সেন্টিমিটার, ও বলছে স্যার 3.5 সেন্টিমিটার, এই সামান্য পার্থক্য। ওকে বললাম, তো ও বলছে স্যার x3 সেন্টিমিটার। হ্যাঁ, হ্যাঁ, মিনিমাম এরকম 3জনকে মাপতে বললাম, 3জন 3টা মান বললো। আরেকজন আছে 4 নাম্বার ছেলে মনে করো, ওকে বললাম, ও বলছে, ও বললো আবার স্যার x4 সেন্টিমিটার। এবার দেখলাম যে x2 এর সঙ্গে দেখা গেল x4 প্রায় ম্যাচ করে গেছে, হতেই পারে। আরেকজনকে বললাম, ও বললো x5 সেন্টিমিটার, দেখা গেল x5-এর সঙ্গে x1টা ম্যাচ করে গেছে, হতেই পারে, কারণ সবাই তো একটা বস্তু কি মাপছে, সবাই তো একটা পেনকেই মাপছে। কিন্তু এই মানগুলো সবগুলো যে আলাদা হবে নাও হতে পারে, আবার হতেও পারে। কিসের জন্য এটা, কিছু ভুলের জন্য, ত্রুটির জন্য। ত্রুটি কার জন্য হচ্ছে এখানে, যান্ত্রিক হতে পারে বা ব্যক্তি বিষয় হতে পারে,
কি, তাই তো? কেউ তো কম দেখতে পাচ্ছে, সেজন্য ভুল হতে পারে, বা যেটা যেটা যন্ত্র দিয়ে মাপছে সেটা যন্ত্রে কিছু ত্রুটি থাকতে পারে। তো এই যে এরকম পাঁচজন পাঁচটা মান বললো, তো অ্যাকচুয়াল মান কোনটা নেবো এবার আমি? তো তার জন্য নিয়ম হচ্ছে এদের যে গড়, সেই গড়টা নিয়ে না, ওটা হচ্ছে সঠিক মান। তাহলে আমরা ওই গড়কে লিখি এক্স বার দিয়ে, এটা হচ্ছে গড়ের চিহ্ন বা এভারেজের চিহ্ন, ঠিক আছে? একে এক্স বার বলে বা এভারেজ এক্স বলে। আর এই মানটা তখন তোমরা কি বলবে? সবগুলো মান যোগ করে দিন স্যার। তাহলে কি করব? x1 যোগ x2 যোগ x3 x4 যোগ x5, আর একে ভাগ করে দাও। কবার? 5 বার নিয়েছি, 5 দিয়ে ভাগ করে দাও। এটাই হয়ে গেল আমাদের সঠিক হিসাব। চেষ্টা বুঝলে কি বুঝলে না? লিখে নাও তাহলে। একে বলে অ্যাকচুয়াল মান বা ট্রু ভ্যালু। তাহলে এটা আমরা এখানে কতবার নিয়েছি মানগুলো? 5 বার। মানে এটা কিরকম বলতো, মানে 5জন 5বার হিসাব করেছে। আর 5টা মানকে নিয়ে কাউকে কোনো দুঃখ দিলাম না, সবার মানগুলো নিয়ে যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, যেটা হবে সেটাই হচ্ছে সঠিক। কারো কোনো দুঃখ টুক্ষ কিছু নাই। বুঝতে পেরেছো? এবার হতেই পারে যে অ্যাকচুয়াল মান দেখা গেল x2 ছিল, ওটা আমরা নিতে পারবো না। আমি কি করে বলবো x2টাই ঠিক? তার বাকি যে এরা 4জন বলেছে এরা কি ভুল? তাহলে ভুল নয়। এই যে সামান্য পার্থক্যগুলো হচ্ছে, এটা যেন না সমস্যা হয়, সবার মানগুলো নিয়ে যোগ করে ভাগ করে দাও, এভারেজ মানটাই আমরা নেব। কথা বুঝলে কি বুঝলে না? ঠিক আছে। তাহলে এখানে যদি আমি 5বার না নিয়ে তার থেকে বেশিও নিতে পারতাম, আবার কমও নিতে পারতাম, কিন্তু মিনিমাম 3বার নিতে হবে। ঠিক আছে, মিনিমাম 3বার নিতে হবে। তো আমি নিলাম মনে করো n বার। তা তখন তোমরা বলবে যে এক্স বার সমান হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 এক্স এন অব্দি, মনে করো এন নাম্বার টার্ম। তাহলে বাই কত লিখবো? এন। এনটা হচ্ছে কি? এন একটা যে কোনো নাম্বার বা সংখ্যা, যে এতবার এন এর মান 5 হতে পারে। যেমন এখানে এন এর মান কত? 5। আর এন এর মান 10ও হতে পারে, কিছু একটা হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই এক্স বারটাকে আমরা কি বলবো? গড় মান বলবো, বা এটাকে আমরা বলি অ্যাকচুয়াল বলতে পারি, অ্যাকচুয়াল ভ্যালু, তাই গিয়ে বলতে পারি ট্রু ভ্যালু। তো এবার বলো তো তোমরা আমাকে, তুমি যে এই যে 5জনে 5টা মান পেলো, এটা যে কোনো মান হতে পারে, মানে যেমনি তোমরা এটা লেন্থ মাপছিলে, এটার দৈর্ঘ্যটা মাপলে 5জনে 5টা মান বললে, তাহলে এই 5টা মান যোগ করে 5 দিয়ে ভাগ করে কত পেলাম? এক্স বার পেলাম। এই এক্স বারের সঙ্গে এর মানটা সমান হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক কি না? একটু হালকা পার্থক্য হবে। তাহলে এর সঙ্গে এরও পার্থক্য হবে, এর সঙ্গে এরও পার্থক্য হবে, সবগুলো পার্থক্য হালকা করে হবে। কোথাও পার্থক্য 0 হতে পারে, বা কোথাও পার্থক্য 0 নাও হতে পারে, তাই তো? তাহলে এক্ষেত্রে এই মানটা কি তাহলে কি একদমই ঠিকঠাক বলা যাবে? এটা কি ফাইনাল মান নেওয়া যাবে? যাবে না। এই মানটা এভারেজ নিয়েছে, কিন্তু ফাইনাল বলা যাবে না, ফাইনাল মান বলা যাবে না। তাহলে সেই ফাইনাল মানটা পাওয়ার জন্য, মানে এই পেনটার যে ফাইনাল লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ যেটা, ফাইনাল বলছি, ফাইনাল মানটা কত নেব? সেই ফাইনাল যে ভ্যালুটা, এই মানটা অবশ্যই কত হবে? যেটা আমি পেলাম এক্স বার, মানে যেটা আমি গড়ে মানটা নিলাম, এর সঙ্গে তোমার কি করতে হবে? যেটা আমার এরর, যেটুকুটা ভুল হচ্ছে হিসাবে, সেই এররটা আমার কি করতে হবে? হয় প্লাস করতে হবে, নয় মাইনাস করতে হবে। যদি তুমি মানগুলো বেশি বেশি নিয়ে থাকো, মাইনাস করবো যে ভুলটা হয়েছে। আর যদি কম কম নিয়ে থাকো, তো প্লাস করবো যে ভুলটা আমরা মানে ভুল করেছি বা কম নিয়েছি। হ্যাঁ, ভুলটা বের করছি একটু পরে। তাহলে যে ভুলটা হচ্ছে ওটাকে এরর বলছি, ই ফর এরর। আর এক্স বারটা কি? গড় মান। তা গড় মানের সঙ্গে এবারে এররটা প্লাস মাইনাস করলে যে পাচ্ছি ভ্যালু, সেটা হচ্ছে কি? ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু, বুঝতে পেরেছ? এবার ই এর মানটা আমি বের করছি একটু পরে। এবার দেখো, তুমি মান নিয়েছিলে কত? x1 কত হয়েছিল মানটা বলো? x1 তোমার মান বেরিয়েছিল, কিন্তু এভারেজে সবগুলো মান নিয়ে কত এসছে? এক্স বার। তাহলে এদের যে পার্থক্যটা, মানে x1 আর এক্স বারের যে পার্থক্যটা, এই পার্থক্যটা প্লাসও হতে পারে, আবার মাইনাসও হতে পারে। কেন? ধরে নাও তোমার 5 সেমি এসছে এটা,
আর এটা তো চলেছে 6 সেমি। তো 5 থেকে 6 গেলে কত -1 হয়ে যাচ্ছে। তো -1টা যে আসছে, আমরা মাইনাসটাকে নেব না, শুধুমাত্র পরম মানটাকে নেব, শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে নেব। তাহলে এটা কি নেবো, বার নেব বা মডিউলাস নেব। এটা ওয়ার্ড শুনেছো তোমরা, মডিউলাস, মড। তাহলে শুধু মড মানটা নেব, মানে পরম মানটা নেব। তাহলে তাহলে এর পরম মান নিলাম। একই রকম ভাবে x2 ছিল আর x বার ছিল, এর যে পার্থক্যটা, এর মড মানটা নেব, প্লাস তাহলে x3 মাইনাস x বার এই মড মানটা নেব, প্লাস x4 মাইনাস x বার এর মড মানটা নেব, ডট 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 আপ টু xn মাইনাস x বার। আরে পুরো মানটাকে ভাগ করব কতগুলো, এটা nটা, n দিয়ে ভাগ করব, এটা হচ্ছে e এর মান। e মানে এররের মানটা হচ্ছে এটাই, লিখে নাও। তার মানে যেটা আমরা এররটা নিচ্ছি সেটাও কি, তাহলে বলো তো, এটা প্রথম মাপে ভুল, এটা দ্বিতীয় মাপে ভুল, এটা তৃতীয় মাপে ভুল, এটা n নাম্বার মাপে ভুল। সবগুলো ভুলকে যোগ করে আবার কতগুলো ভুল, কতবার ভুল করছে সেটাতে ভাগ করছে না। তো এটা কি, এটা গড় ভুল। তো এই দেখো, গড় মান থেকে গড় ভুল বাদ দিলে যেটা থাকছে ওটা তোমার ফাইনাল ভ্যালু। বুঝতে পেরেছো? তাহলে আমাদের ফাইনাল ভ্যালু পাচ্ছি যে কোনো একটা যে কোনো মান হতে পারে, লেন্থ হতে পারে, ভর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে তাহলে, মানে এগুলো সূক্ষ্ম হিসাবের জন্য। বুঝতে পেরেছো ব্যাপারটা? ওকে, শোনো, তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম, যেটা ফাইনাল যে ভ্যালুটা, কি পেলাম, এক্স বারের সঙ্গে প্লাস মাইনাস এররটা করলে পরে ফাইনাল ভ্যালু পেয়ে যাচ্ছিলাম। ফাইনাল ভ্যালুকে লিখছি আমি এক্স দিয়ে, মনে করো, তাহলে এক্স ইকুয়াল টু এক্স বার প্লাস মাইনাস এরর। ঠিক আছে, এই এররটাকে অনেক সময় ইপসাইলন দিয়ে লেখে, আবার কোনো ব্যাপার নয়, ই এরর একই জিনিস, এটার নাম ইপসাইলন, ইপসাইলন। ঠিক আছে, তো কোনো ব্যাপার নয়, এই দুটোই ঠিক আছে। তো এটা আমাদের সঠিক মান, তাহলে এটা আমাদের সঠিক মান, এটা গড় মান, আর এটা হচ্ছে ত্রুটি, ত্রুটি। তাহলে এই যে সঠিক মান আর এটা হচ্ছে ত্রুটি, এটা হচ্ছে অনুপাত, তাই তো? তাহলে এটা হচ্ছে কি ত্রুটি, বা এটাকে চরম ত্রুটি বলা হয়, আর এটা হচ্ছে সঠিক মান। এই দুটোর যে অনুপাতটা, এটাকে আমরা বলছি কি, বলছি বলো তো, এটাকে বলছি আমরা ভগ্নাংশ ত্রুটি। এটাকে বলছি আমরা ভগ্নাংশ ত্রুটি। আর এই ভগ্নাংশ ত্রুটির সঙ্গে যদি আমরা এক্সট্রা মানে 100 গুণ করে দিই, সেটা আমাদের কি বলো, শতকরা ত্রুটি। ভগ্নাংশ ত্রুটির আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে আবার আপেক্ষিক ত্রুটি আছে। ওকে, ফাইন। এবার দেখো, তোমাকে এবার দেখাবো যে এই দুটোর অ্যাপ্লিকেশন কিভাবে হচ্ছে কোনো একটা অঙ্কে। একটা যে কোনো অঙ্ক বলছি এক্সাম্পল হিসাবে, যোগের ক্ষেত্রে মনে করো, যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে দুটো রাশি আমি যোগ করছি মনে করো, তোমাকে বললাম যে a প্লাস বি সঠিক মান আছে, মনে করো দুটো রাশি যোগ করার ক্ষেত্রে কতটা ইরর হতে পারে, বা ইররটা কতটা বের করো, তোমাকে বললো। তাহলে এটা তাহলে কি সঠিক মান a প্লাস বি, এটা হচ্ছে এক্স, তাহলে এই যে এক্সটা হচ্ছে কি ফাইনাল ভ্যালু, a প্লাস বি এটা সঠিক মান। তুমি মাপতে গিয়ে এ মাপতে গিয়ে ভুল করবে, একবার একবার বি মাপতে গিয়ে ভুল করবে। তো এ মাপতে গিয়ে যে ভুলটা করবে, তো সে ভুলের পরিমাণটা খুব সামান্য হবে নিশ্চয়ই। অ্যাকচুয়াল মান 10 সেমি, তুই ভুল করবে কত, 0.1 সেমি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভুল কত করবে, 0.1 সেমি বা 0.2 সেমি ভুল করবে। তাহলে 0.1টা এই 10-এর থেকে অনেক কম। তাহলে সেই 0.1টা তাহলে কি ছোট মান, ছোট মানকে লিখি আমরা ডেল দিয়ে, এটার নাম ডেল। তাহলে ডেল এ এতটা ভুল মান হলো, এটা মাপতে গিয়ে এতটা ভুল মাপ করে ফেললাম। সে বেশি হতে পারে বা কম হতে পারে, বেশি হলে প্লাস বলবো, কম হলে কি বলবো, মাইনাস বলবো। বি মাপতে গিয়ে তুমি তাহলে ডেল বি পরিমাণ ভুল করে দিয়েছো, মাপতে গিয়ে তুমি ডেল বি
মানে কত, সামান্য 0.001 সেমি বা 0.002 সেমি। তাহলে এই যেটা ভুল করেছো, তাহলে মোট ভুল এটা না, এটা এই মানটা হয় প্লাস হতে পারে কিংবা মাইনাস হতে পারে। তো এটাই তাহলে কি মোট ত্রুটি। তাহলে তুমি ত্রুটি ই পেয়ে গেলে, তাহলে না ই কত বলো, প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি। যদি বলে আপেক্ষিক ত্রুটি কত হলো, তখন তুমি বলবে যে আপেক্ষিক ত্রুটির যে মানটা লিখবো কোথায়, এখানে আমি এখানে লিখছি যাচ্ছে। তুমি যদি আপেক্ষিক ত্রুটি বের করো, আপেক্ষিক ত্রুটি ওর উপরে কি লিখবে, উপরে ভুলটা কত বলো, প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি, এটা ভুল, বাই কত লিখবে, এক্স এর মান কত, এ প্লাস বি। এটা কি হলো, এটা হলো আমাদের আপেক্ষিক ত্রুটি, এটা বের করতে বলবে। আর যদি বলে তোমাকে যে শতকরা ত্রুটি, তো ইন্টু 100%। ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে যোগের ক্ষেত্রে এরকম ভুল বের করতে হবে, তাহলে এরর পরিমাণটা লেখো। তাহলে এই যে মোট ত্রুটিটা, এটাকে আমরা বলতে পারি ডেল এক্স। কেন বলো তো, কারণ এটা এটা এক্স, তো এটা এক্স এর মান, এটা কি, তাহলে এটা তাহলে ডেল এক্স এর মান। তো ডেল পরিমাণ ত্রুটি, ডেল মানে ছোট্ট একটা ভ্যালু, ছোট্ট মান, বুঝতে পেরেছো? এটা যদি যোগের ক্ষেত্রে হয়, তাহলে এবার আসি এক্সাম্পল বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে যে কোনো একটা মান তোমাকে বললাম যে এক্স এর ভ্যালুটা হচ্ছে এ মাইনাস বি, মানে দুটো এরকম মান আছে, এ থেকে বি তুমি বিয়োগ করো, আর এখানে কতটা আছে এরর তুমি বের করে দেখাও। তো তুমি কি বলবে, তাহলে এই দুটো মাপতে গিয়ে ভুল হতে পারে। তাহলে যদি এ মাপতে গিয়ে ভুল হয় ডেল এ পরিমাণ, আর বি মাপতে গিয়ে ভুল হয়েছে বি পরিমাণ, তো মোট ভুল কতটা, দুটো প্লাস করে দেবো, তাহলে কি করবো, প্লাস করে দেবো, এতটা হচ্ছে মোট ভুলের পরিমাণ। তো এটা তাহলে কি ডেল এক্স। এই মানটা মাপতে গিয়ে আমার বেশি হতে পারে, আবার কমও হতে পারে। তাহলে এটা এখানে কিন্তু মাইনাস আছে বলে মাইনাস দেবে না, আবার মোট ভুলের পরিমাণ। তো ডেল, এটা মাপতে গিয়ে ডেল এর পরিমাণ ভুল, এটা মাপতে গিয়ে ডেল বি পরিমাণ ভুল, দুটো প্লাস, তাহলে এতটা পরিমাণ মোট ভুল। তাহলে আপেক্ষিক ভুল কত, আপেক্ষিক ত্রুটি কত, তাহলে ডেল এ প্লাস ডেল বি বাই এ প্লাস এ মাইনাস বি। কারণ এ মাইনাস বি মাপতে গিয়ে তো ভুলটা হচ্ছে আলটিমেটলি আমাদের, কি তাই তো? না, এখানে মাইনাস লেখা হবে, এখানে এ প্লাস বি লিখতে হতো না, কেন বলো তো, এ আর বি এর মোট পরিমাণটাতে কতটা ভুল হয়েছে। আমি মানছি এ মাইনাস বি বের করবো ঠিক, কিন্তু এ বের করতে এটা ভুল, বি বের করতে এটা ভুল, তাহলে এই দুটোর পরিমাণে মোট পরিমাণটাতে এতটা ভুল হয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এখানে যদি আমি বলি শতকরা ত্রুটি কত বলো, ডেল এ প্লাস ডেল বি বাই এ প্লাস বি ইন্টু 100%। লেখো লেখো লেখো, হয়েছে? এবার যোগের ক্ষেত্রে হলো, বিয়োগ হলো, এবার লেখো গুণের ক্ষেত্রে। দেখো গুণের ক্ষেত্রে, তো ধরে নাও একটা মান আছে এক্স ইকুয়াল টু এ গুণ বি, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা বের করতে গিয়ে যখন তুমি এ এর সঙ্গে বি গুণ করবে, তাহলে এ এর মাপে ভুল আসতে পারে, বি এর মাপে ভুল আসতে পারে। তো এখানে একটু আলাদা আলাদা হবে, কিরকম, যদি এ এর মাপে যদি ভুল হয়, মানে যেটা বলছি আমরা ভগ্নাংশ ত্রুটি, সে ভগ্নাংশ ত্রুটি যখন বের করি আমরা, তো এখানে এও আছে আবার বিও আছে, তার মানে ভুল দু জায়গায় হবে, একটা এ মাপতে, একটা বি মাপতে। যদি এ মাপতে ভুল হয়, তাহলে সেই ভগ্নাংশ ত্রুটির মানটা হবে ডেল এ বাই এ, এটা সঠিক মান, এটা ভুল, তাহলে কি এটা ভগ্নাংশ ত্রুটি। আর বি মাপতে গিয়ে তাহলে ডেল বি পরিমাণ ভুল, বি এতে বি মাপতে গিয়ে, তাহলে এই দুটো যদি যোগ করে দিই, এটা তাহলে কি মোট ভুল, মানে এটা হচ্ছে এই এ ইন্টু বি মাপতে গিয়ে এটা মোট ভুলের পরিমাণ। যদি এর সঙ্গে 100 গুণ করে দিই, কি পেয়ে যাবো, শতকরা ত্রুটি। দেখো,
তোমার হয়তো মনে হতে পারে এখানে গুণ আছে স্যার, গুণ কেন হচ্ছে না? গুণ হবে না। এখানে বিয়োগ ছিল, বিয়োগ কেন হলো না? যোগ হয়েছে। এইরকম ব্যাপারটা, ঠিক আছে না? তাহলে এটা যদি গুণের ক্ষেত্রে হয়, তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? ভাগের ক্ষেত্রে কি হবে? তাহলে এক্স এর মান যদি হয় এ বাই বি, এটাই তো ভাগ না? তাহলে এ মাপতে গিয়ে একবার ভুল, বি মাপতে গিয়ে আরেকবার ভুল। যদি এ মাপতে ভুল হয় ডেল এ, তো এ তে ডেল এ পরিমাণ ভুল, আর বি তে ডেল বি পরিমাণ ভুল, দুটো প্লাস করব। হ্যাঁ, এই পরিমাণ যে ভুলটা হচ্ছে এটা প্লাস হতে পারে আবার মাইনাস, এখানেও তাই, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, ইন্টু কত 100%। তাহলে এই দুটো সেম না আলাদা? একই আছে তাহলে। মানে গুণ ভাগ দেখবো না, মানে কি মাপতে কি ভুল হচ্ছে, কতটা পরিমাণ, এটুকুই জাস্ট। যোগ হলো, বিয়োগ হলো, গুণ হলো, ভাগ হলো। এবার আসবো যদি পাওয়ার থাকে কোনো সংখ্যার উপরে, তখন কিভাবে করবো, ঠিক আছে? এটা একটু ভালো করে মন দিয়ে বুঝবে। ঘাত যুক্ত রাশির ক্ষেত্রে, ঘাত মানে পাওয়ার বা সূচক, ঠিক আছে? যে কোনো একটা মান নিচ্ছে আমি, যেমন এরা একটা উদাহরণ নিয়েছে, এরা নিয়েছে এ টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি, আর নিচে নিয়েছে বি টু দি পাওয়ার এম। একটা যে কোনো মান নিয়েছে, আমরা নিয়ে নিলাম। তাহলে এ বি সি তিন রকম এখানে রাশি আছে, আর পাওয়ারগুলো ভিন্ন ভিন্ন আছে। একটা পাওয়ার এন পি এম আছে। তাহলে যখন আমি এই মানগুলো মাপবো, তাহলে সেক্ষেত্রে এতে একবার ভুল, সিতে একবার ভুল, বিতে একবার ভুল হবে, তাহলে তিনটে ভুল হবে, যোগ করে দেবো, কি তাই তো? তাহলে বলো এর পাওয়ার এন, মানে এটা কতবার আছে? এন বার। তাহলে ভুলটাও নিশ্চয়ই এন বারই হবে। তাহলে যদি এ মাপতে ভুল হয় ডেল এ পরিমাণ, তাহলে এতে ডেল এ পরিমাণ ভুল কতবার আছে? তো সামনে তাহলে এন গুণ প্লাস। তাহলে সি মাপতে যদি ভুল হয় ডেল সি পরিমাণ, তাহলে সিতে ডেল সি কতবার? পি বার প্লাস। তাই এটা কত বলো? ডেল বি বাই বি, এখানে এম গুণ। এটা যদি মোট ভুল হয়, এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু 100 করলে শতকরা ত্রুটি। কি কোনো কঠিন আছে কিছু? দেখে নাও। অঙ্ক আসবো তো, চিন্তার কোনো ব্যাপার নেই। আগে সূত্রটি আগে বলে দিই, থিওরিটা, তারপরে অঙ্ক আসছি আমরা, তখন দেখবে ম্যাথ করতে পারছো কিনা। ম্যাথটা কি লেখা আছে দেখো ভালো করে, দেখো লেখা আছে যে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে একটি গোলকাকার বলের ব্যাস নির্ণয় করা হলো। মানে একটা বল আছে, সেই বলটার ওই যে স্ক্রু গেজটা আছে না, ওটার নাম ভার্নিয়ার ক্যালিপার। আবার বুঝতে পেরেছো? ওই স্ক্রু গেজের মাধ্যমে ওটার ব্যাসটা মাপছে। তো মেপে দেখা গেল, নির্ণেয় মান পাওয়া গেল 1.56 সেন্টিমিটার। এটা পেয়ে গেল। তো এই মানটা যে পেল 1.56 সেন্টিমিটার, এবার বলছে যন্ত্রটির ত্রুটি, মানে যন্ত্রের ত্রুটি ছিল তাহলে প্রথমে ছিল +0.02 সেন্টিমিটার এবং পরে -0.02 সেন্টিমিটার হলে ব্যাসের প্রকৃত মান কত হবে? তাহলে প্রকৃত মানে কি? যেটা ফাইনাল মান চেয়েছে। ফাইনাল মান কোনটাকে বলি আমরা? এক্স কে বলি। তো এক্স মানে কি ছিল? এক্স বার প্লাস মাইনাস এরর, তাই তো? কিন্তু যখন আমরা মানটা যখন অ্যাকচুয়াল মানটা যখন নেব, তখন ভুলটা আমরা কি করব? বিয়োগ করব। ভুলটা আমরা কি করব? বিয়োগ করব। আর যদি ওখানে অলরেডি মাইনাস থাকে, তো মাইনাস মাইনাস নিজে প্লাস হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে এই মানটা তো তোমরা ভ্যালুটা পুট করো সিম্পলি। তাহলে ফাইনাল ভ্যালু পেতে হলে, তাহলে এক্স বার মানে কি? যে মানটা ও পেয়েছে, হিসাব করে কত পেয়েছে? 1.56। এটা 1.56 সেন্টিমিটার। আর এখান থেকে মাইনাস করবো কত? প্রথমে কত আছে এরর? 0.02 নাকি? 0.02 সেন্টিমিটার। তা এখান থেকে এটা কি করবো? সিম্পলি মাইনাস করবো। এটা সেন্টিমিটার আছে, যদি মাইনাস করো কত হচ্ছে বলো? 1.54। তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম। আরেকটা ইরোর আছে -0.02। তো তখন কত বলো? তখন হবে নতুন মানটা 1.56 সেমি মাইনাস, সবসময় মাইনাস করবো। যদি এটা নেগেটিভ থাকে,
হ্যাঁ, তো এই যে লিখবো মাইনাস 0. কত আছে 0.2, কি তাই তো? তো কত হচ্ছে তাহলে 1.56 প্লাস 0.02 সেন্টিমিটার। কত হচ্ছে হিসাব করে 1.58 সেন্টিমিটার। তাহলে আনসার দুটো পেলাম, একটা 1.54, একটা 1.58। দেখো অপশন বি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো ব্যাপারটা? কি লেখা আছে 2 নাম্বার, একটি ভৌত রাশি পি দুটি পরিমাপযোগ্য রাশি এ এবং বি এর সমন্বয়ে গঠিত। তাহলে পিটা আছে এ এবং বি নিয়ে তৈরি, এবং এদের মধ্যে সম্পর্কটি হলো পি সমান লেখা আছে, কি লেখা আছে বলতো? পি সমান লেখা আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো? ওকে ফাইন। আচ্ছা, আর কি বলেছে এখানে আমাকে? এখানে বলেছে 1 নাম্বার বলেছে পি মাপে, এই যে পিটা যদি মেজারমেন্ট করি, এই মেজারমেন্ট করতে গিয়ে সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি মানে কি ভগ্নাংশ ত্রুটি এর মান বলেছে ডেল পি বাই পি। ডেল পি বাই পি, তার মানে কি পি মাপতে গিয়ে ডেল পি পরিমাণ ভুল, এটাই তাহলে কি আমাদের বলো ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি। এর মানটা বা এর রাশিমালা কোনটা হবে? 4টা অপশন দেওয়া আছে, এ বি সি ডি। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে এটা তোমরা বলো তো, আমরা যে 5টা ফর্মুলা জানলাম যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, আর 5 নাম্বার শিখলাম ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে, এটা কোনটার জন্য অ্যাপ্লিকেবল? ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে। মনে পড়ছে না মনে হয়? হ্যাঁ, কারণ আমরা 5টা নিয়ম শিখলাম না আজকে। নাম্বার 1 শিখলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর ঘাতযুক্ত রাশি। এটা কোনটা বলো? ঘাতযুক্ত রাশি। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা দেখো একটু ওরা না মানে সাজিয়ে যদি লেখো, তো তোমরা ভালো করে জানো, তোমরা ক্লাস 9-এ পড়েছো, পাওয়ার যখন মাইনাস থাকবে ওটা নিচে নামলে এটা প্লাস হয়ে যায়। তাই এটা বলা যাবে কি এ স্কোয়ার আর নিচে বি এর পাওয়ার হাফ, এটা লেখা যাবে কি যাবে না? তাহলে একবার এতে ভুল ভুল হচ্ছে, একবার বিতে ভুল হচ্ছে, তাহলে এর মানটা কত হবে? তাহলে নিশ্চয়ই তাহলে এখানে এ মাপতে গিয়ে যদি ডেল এ পরিমাণ ভুল হয়, তো বাই এ পাওয়ার কত 2 আসে না? তাহলে সামনে 2, মনে পড়ছে কি পড়ছে না? প্লাস এখানে বি মাপতে গিয়ে ভুল, তাহলে যদি ডেল বি হয় তো নিচে বি কতবার ভুল হচ্ছে? বাইরে হাফ, এই পরিমাণটা ভুল। দেখো কোনটা অপশানে আছে, আর সামনে কি হবে? প্লাস মাইনাস হতে পারে, কারণ যেহেতু প্লাস হতে পারে আবার মাইনাস। অপশন বি দেখো 2 ডেল এ বাই এ প্লাস হাফ ইন্টু ডেল বি বাই বি, তো অপশন বি ইজ কারেক্ট। খুব আছে কঠিন কি? এ প্রসঙ্গে আরেকটা দেখো 2 নাম্বার প্রশ্ন আরেকটা কি লেখা আছে দেখো ভালো করে। দেখো 2 নাম্বার প্রশ্ন লেখা আছে ওর সঙ্গে, যদি এ ও বি এর পরিমাপের ত্রুটি, মানে এইটা মাপতে গিয়ে ত্রুটি কত বলেছে দেখো তো, 1%, এটা মাপতে গিয়ে 2%, তাহলে পি এর পরিমাপে সর্বাধিক ত্রুটির মান কত? তাহলে আমরা সিম্পলি করবো, তাহলে এখানে 2 আছে, এটা কত 1%, প্লাস এটা হাফ আছে, এটা মাপতে 2%, তো এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, এখানে 2 1 2 প্লাস 1%, টোটাল 3%। তাহলে দেখো অপশন আমাদের কোনটা? ডি হচ্ছে কারেক্ট। দিয়ে দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এই তাৎপর্যপূর্ণ মানে ইতিহাসের ওই মানে তাৎপর্যপূর্ণ ঘটনা এরকম ব্যাপার নয় এখানে। এখানে হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার, ফিগার মানে এখানে ডিজিট কে বলছে অ্যাকচুয়ালি, কাকে বলছে? ডিজিট কে বলছে। তো শোনো, এটা ব্যাপারটা কিরকম খুব ভালো করে বুঝবে। যে কোনো যখন আমরা নাম্বার লিখি, ধরে নাও তুমি একটা নাম্বার লিখলে 2.705 লিখেছ, তো এই 2.705 এই এই সংখ্যাটাতে কতগুলো আছে ডিজিট? টোটাল 4টা, 1 2 3 4। এই ডিজিটকে বাংলায় বলে অঙ্ক। এখন কতগুলো অঙ্ক আছে? 4টা, 4টা অঙ্ক আছে। আর এখানে সংখ্যা একটা আছে, সংখ্যা হচ্ছে নাম্বার, নাম্বার একটাই।
সেটা হচ্ছে 2.705, কিন্তু অঙ্ক আছে 4টা, 2 আছে, 7 আছে, 0 আছে, 5 আছে। ডান। তো এই সংখ্যাটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলো আছে, এটা একটা ধরনের অঙ্ক আছে, মানে সংখ্যা দিলাম। আরেকটা সংখ্যা দিলাম, মনে করো 0.0027, একটা এক্সাম্পল হিসাবে নিলাম। আরেকটা নিলাম, মনে করো 86400, আরেকটা নিলাম, মনে করো 86400.30। ঠিক আছে। তো বলছে যখন এরকম পয়েন্ট যুক্ত সংখ্যা থাকবে তখন শুরু থেকে দেখব কোথা থেকে অশূন্য সংখ্যা শুরু। অশূন্য সংখ্যা বলা ভুল হবে, অশূন্য ডিজিট শুরু। তাহলে এখানে কোনটা অশূন্য ডিজিট? 2 অশূন্য ডিজিট, শূন্য নাই তারা, তো এটা অশূন্য নয়। শুরু কোথায়? এখানে অশূন্য ডিজিট শুরু, এখানে এখানেই শুরু, এখানেই শুরু। তাহলে অশূন্য ডিজিট থেকে শুরু হবে এবং শেষ অবধি চলবে, একদম শেষ অবধি, একদম শেষ অবধি। যদি পয়েন্ট থাকে তো শেষ অবধি, আর যদি পয়েন্ট না থাকে অশূন্য সংখ্যা অবধি। ওটি হচ্ছে তার তাৎপর্যপূর্ণ সংখ্যা বা অঙ্ক বা নাম্বার, ফিগার। কিরকম দেখো, তাহলে এখানে অশূন্য শুরু কোথায়? 2তে। তাহলে 2 আছে, 7 আছে, 0 আছে, 5 আছে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক হচ্ছে 4টা। কটা? 1 2 3 4। যে কোনো দুটো অশূন্য মানে ডিজিটের মাঝে যদি শূন্য থাকে, শূন্যটাও তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে বলো এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা আছে? দুটো। কেন? অশূন্য শুরু কোথায়? এইখানে শুরু, এখানে শুরু অশূন্য, এটা আর এটা, এখানে দুটো আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা, যেহেতু এখানে পয়েন্ট নেই, তাহলে 1 2 3 তিনটা আছে। এখানে পয়েন্ট ছিল বলে শেষ অবধি যাচ্ছিলাম, এখানে পয়েন্ট নেই, যেখানে অশূন্য শেষ ওখানেই শেষ। তাহলে বলো 3টে। তাহলে বলো এখানে কটা হবে? 1 2 3 4 5 6 7, 7টা। বুঝতে পেরেছ? এবার এটা কেন এরকম ব্যাপারটা হচ্ছে বা এটার উদ্দেশ্য কি, কেন করছি, ভালো করে বুঝবে। ধর না একটা সংখ্যা নিলাম 277, আরটা নিলাম 277.0। ঠিক আছে। বলো এখানে কতগুলো আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা? এখানে আছে 3টা। এখানে কটা আছে? 4টা। মনে রাখবে তাৎপর্যপূর্ণ সংখ্যার শেষের ডিজিটটা অনিশ্চিত। তাহলে এখানে কোনটা অনিশ্চিত? 7 অনিশ্চিত। এখানে কোনটা অনিশ্চিত? 0 অনিশ্চিত। যদি এটা অনিশ্চিত হয় তাহলে আমি এটুকু শিওর বলতে পারি এই ভ্যালুটা 277 এর কম নয়, কিন্তু এই ভ্যালুটা 277 এর কম হতে পারে, কারণ এটা তো অনিশ্চিত। কথা বুঝলে কি বুঝলে না? কি করে সেটা বুঝছেন আপনি? ফর এক্সাম্পল ধরে নাও কোনো একটা মান এসছে 273.3356। ওকে, আমি তোমাকে বললাম 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তাহলে তুমি কি লিখবে? এটাকে 273 পয়েন্ট, তুমি লিখবে দুটো সংখ্যা, কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে যে তারপরের সংখ্যাটা 5-এর বেশি না কম। এটা 5 আছে, 5-এর বেশিও না কমও না, 5 আছে, কিন্তু 5-এর পরের সংখ্যাটা তার 5-এর থেকে বেশি আছে বা 0 থেকে বেশি আছে। তাই এটা কি 1 বেড়ে যাবে? কোথায় হবে তাহলে বলো? এটা 4 হয়ে গেল। তাহলে বলো তো এবার তোমাকে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমি ইকুয়াল লিখে দিয়েছি না? দেখো এটা সমান এটা লিখেছি, কিন্তু এই নাম্বারটা অনিশ্চিত না নিশ্চিত? অনিশ্চিত নাম্বার। কেন? এটা ছিল 3, লিখেছি আমি 4। তার মানে এই নাম্বারটা আর এই নাম্বারটা আমি সমান লিখছি, যখন এটাকে মিটিয়ে দিচ্ছি আমি কি বলতে পারি 4টা নিশ্চিত?
না, এটা অনিশ্চিত। কেন? এটা 3 থেকে বেড়ে 4 হয়েছে, বুঝছো? তাহলে এইখানে যে 277 আমি লিখেছি, শেষের যে 7টা, ওটা যে নিশ্চিত, তোমার কে বলেছে? ওটা হতেই পারে যে ওটা আগের থেকে বেড়ে হয়েছে বা কিছু সামথিং। তাহলে এই নাম্বারটা কি? তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষের ডিজিটটা সবসময় কি? অনিশ্চিত। ক্লিয়ার? তাহলে সে এ অনিশ্চিত, এটা এটা হতেই পারে। এটা মানে দেখো দেখো যেহেতু আছে 277.0 আছে, তো তো এটা তো হতেই পারে যে এটা মনে করো ধর নাও 9 ছিল, এটা 8 ছিল, আর এটা 6 ছিল মনে করো। তো তুমি যদি বলে এটাকে যে এটাকে তুমি 1 দশমিক স্থান পর্যন্ত লেখো, তুমি কি লিখবে? 277.0 লিখবে না কি? কারণ তুমি যেহেতু এটাকে তুমি 9 থেকে 10 মানে 7 বানাচ্ছ, এটা 0 হবে না? তাহলে তার মানে কি এই নাম্বারটা আমার তাহলে কি হয়ে গেল? অনিশ্চিত হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা। তো যাই হোক, তো আমরা শুধু এটুকু মনে রাখবো, তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষের ডেটটা সবসময় অনিশ্চিত। বুঝতে পেরেছো না? পারোনি বুঝতে? এটা এটা একটু লিখে নাও, বুঝে ব্যাপারটা। এবারে যদি আমরা এটা যেমন একটা মান, একটা যে কোনো সংখ্যা নিয়েছিলাম, এটা তো হতে পারে আমি যে কোনো একটা ইউনিট ইউজ করতে পারি, কেজি, গ্রাম ইউজ করতে পারি। আমি ধরে নাও বললাম 277.0 কেজি। বলো এখানে কতগুলো আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা? 4টা। 1 2 3 4টা আছে। এবার একে তুমি গ্রামে রূপান্তর করে দিলে মনে করো, তো কেজিকে গ্রামে রূপান্তর করলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি বলতে পারো এটাকে 277, আর কটা শূন্য বলো? 3টে শূন্য, গ্রাম হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আবার বলো না যে সেখানে 1 2 3 4 5 6টা এখানে কোনো সংখ্যা বলা যাবে না। কেন? এখানে যেটা ছিল সেটাই থাকবে, তুমি রূপান্তর করেছো, এটা অন্য কথা। বুঝতে পেরেছো? তাহলে এর ক্ষেত্রে যেমন তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা আছে? 3টে। এখানে তোমাকে 3টেই মনে করতে হবে। কিভাবে ব্যাপারটা দেখো, তাহলে এটাকে কি বলা যাবে যে 277.0 আছে, এটা কি ছিল? কেজি ছিল। আর গ্রাম মানে কি? 1000 দিয়ে গুণ। 1000 দিয়ে গুণ মানে তুমি লিখবে 10^3 গ্রাম, লিখে নাও। তো আলটিমেটলি দেখো 1 2 3 4, 4টাই থাকলো আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা খেয়াল রাখবে, একক চেঞ্জ হলে চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে এককের উপরে নির্ভরশীল নয়। বুঝে গেলে? শোনো মন দিয়ে। এবার গুণ অথবা ভাগের সময় কিভাবে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যাকে আমরা দেখব, ঠিক আছে? তোমাকে বললাম যে ধরে নাও ফর এক্সাম্পল কোন একটা বস্তুর ভর দেওয়া আছে, 10 গ্রাম দেওয়া আছে, একটা কোনো বস্তুর ভর 10 গ্রাম দেওয়া আছে, আর আয়তন দেওয়া আছে ধরে নাও 3 সেমি টু দি পাওয়ার -3, মানে ঘন সেমি। এটা সেমি কিউব লিখতে হবে এখানে, কারণ যেহেতু আয়তন বলছে। তো কোনো একটা বস্তুর ভর হচ্ছে 10 গ্রাম, আয়তন 3 সেমি কিউব। তো বলো তো এখানে কত আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা? দুটো। ও হ্যাঁ, একটা আছে, ঠিক আছে। কিন্তু এখানে আমি যদি পয়েন্ট নিয়ে নিই, 0.0, কটা হলো? 3টে হয়ে গেল। 1 2 3, ঠিক আছে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা 3টে। এখানে কটা? এখানে আছে একটা, ঠিক আছে। এবার তোমাকে বললাম ঘনত্ব কত হবে। ঘনত্ব নিয়ম মানে কি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। তো ভর কত আছে? 10.0, আর আয়তন কত? 3। একে ভাগ করলে কত হবে? 3 3 9, আর তাহলে 1 10, 3 3 9, 3 3 9, চলবে এরকম, ঠিক। এটাকে বলতে পারি গ্রাম পার
ঘনসেমি। তাহলে এটা আমরা গুণ না ভাগ করছি? ভাগ করছি। তো ভাগের সময় একটু খেয়াল রাখবে, ভাগের নিয়ম এই তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে দুটো সংখ্যা আমরা ভাগ করছি, মানে ভরকে ভাগ করছি আয়তন দিয়ে, এদের মধ্যে যার তাৎপর্যপূর্ণ সংখ্যা কম, আনসার যেটা আসবে ভাগ করে ততগুলো থাকবে। মানে এখানে কম কার আছে? আয়তনের কত আছে? তো আনসার একটা দিয়ে থাকবে। কথা বোঝা গেল কি বললাম? আমি বললাম যখন আমরা ভাগ করব, তো ভাগ যখন করব যে দুটো সংখ্যা দিয়ে কাজ করছি, উপরেরটা তাৎপর্যপূর্ণ সংখ্যা দেখব, নিচেরটার দেখব। যার কম থাকবে তাৎপর্যপূর্ণ সংখ্যা যতটি থাকবে, ফাইনাল যে আনসারটা ততটি থাকবে। তোমরা বলবে স্যার কম আছে স্যার একটা মাত্র, তো আনসার একটা দিয়ে আসবে। তাহলে এখানে আমরা কত নেব? আলটিমেটলি অনলি 3 নেব। তাহলে 3 গ্রাম পার ঘনসেমি। ক্লিয়ার না? ক্লিয়ার না? লিখে নাও। এবার চলে আসো, এটা গুণ হোক বা ভাগ হোক একই নিয়ম। এবার চলে আসো যোগ বিয়োগের ক্ষেত্রে। যোগ অথবা বিয়োগের সময় কি করে আমরা দেখব তাৎপর্যপূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধরে নাও তোমাকে বললাম যোগ করো 5 সেন্টিমিটার প্লাস 1.35 সেন্টিমিটার। বলো এখানে কতগুলো আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা? এখানে 3টা। এই যখন যোগ করব আমরা বা বিয়োগ করব, তখন দেখব দশমিকের পরে ডিজিট সংখ্যা যেখানে সব থেকে কম, ফাইনাল আনসারটা ততটি হবে। বলো এখানে এর মানে ওখানে নাই, তার মানে এখানে বললাম কটা আছে পয়েন্টের পরে, আর এখানে শূন্যটা, দুটো এখানে শূন্য, কম কোনটা? শূন্য। তো আনসার যে আসবে আমার ফাইনালি শূন্য হবে। তাহলে মানে দশমিকের পরে ডিজিট সংখ্যা শূন্যটা থাকবে, মানে থাকবে না একটাও। তাহলে 5 এবং 1.35 যোগ করলে কত হবে? 6.35 হওয়া উচিত ছিল, কিন্তু আনসার হবে 6। কথা বুঝলে? কারণ এখানে কটা আছে? একটাও নেই, তো এখানে একটাও থাকবে না আনসারে, ফাইনাল আনসারে। তাহলে গুণ ভাগের সময় খেয়াল রাখবে যে তাৎপর্যপূর্ণ সংখ্যা কম যতগুলো আছে, ফাইনাল আনসার সেটা হবে, এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। আর যোগ বিয়োগের সময় বললাম পয়েন্টের পরে যে আছে সংখ্যাগুলো, মানে ডিজিটগুলো, যেখানে কম, যতগুলো কম আছে সেটাই হবে ফাইনাল আনসার। বুঝতে পেরেছ? লেখো। আর এটা তো আগেই বলে দিয়েছি যে তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষের ডিজিটটা সবসময় অনিশ্চিত। এবার চলে আসো আসন্ন মান। বা একে বলি আমরা রাউন্ডিং অফ। দেখো আসন্ন মান বা রাউন্ডিং অফ কিরকম, একটা এক্সাম্পল বলছি। 7.314, তোমাকে বললাম 2 দশমিক পর্যন্ত আসন্ন মান লেখো। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? নিয়ম হচ্ছে কিরকম, দেখো এখানে তাহলে দুটো আমাকে দেখতে বলেছে, তাহলে তো প্রথম কি লিখবো? 7 আছে, 0.3 আছে। এবার এই 1টাকে আমি কি করব? দেখবো যে তারপরের সংখ্যাটা যদি 5 আছে না 5 নেই, বা 5-এর বেশি নেই, 5-এর কম আছে। যদি 5-এর কম থাকে, এই সংখ্যাটা 5-এর কম থাকে, তাহলে আগেরটা কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থেকে যাবে। 1 আছে মানে 1 থেকে যাবে। ক্লিয়ার? এটা বোঝা গেল তাহলে ব্যাপারটা। কিন্তু যদি এই সংখ্যাটা 5 থেকে যায়, বুঝবে, আমি আরেকটা নিচ্ছি এক্সাম্পলটা, 1 গেল, 2 নাম্বার লেখা আছে 7.315 আছে মনে করি। বললাম 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বললাম, কি হবে? তাহলে প্রথমে 7.3 আছে, এবার এই 1টা কি করব?
যেহেতু এই সংখ্যাটা 5 থাকলে বা 5-এর বেশি হলে আগেরটা তখনই তুমি 1 বাড়াবে যদি এই সংখ্যাটা বিজোড় থাকে। কি থাকে এটা? বিজোড়। একটা বিজোড় আছে না, আর এটা 5 আছে, তাই এটা চোখটা বন্ধ করে 1 বাড়িয়ে এটাকে জোড় বানিয়ে দাও, মানে 7.32 হয়ে যাবে। যদি এমনটা থাকতো, শুনে নাও আগে, 7.325 আছে, কত? 7.325। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে দেখো এই মানটা আমি 3 করতে পারবো কি পারবো না? পারবো না। কেন? এটা 5ই আছে, এটা বিজোড় না, এটা জোড় আছে, তাহলে এটা হবে 7.32 হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি এইটা তোমাকে বলে 34.6253 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? দেখি তোমরা বলো তো একটু বুদ্ধি করে। না, ভুলে গেল। দেখো, প্রথমে 34.6 এতটা ঠিক আছে, এবার এই সংখ্যাটা জোড় আছে আর এটা 5 আছে, কিন্তু এটা আবার 3 আছে আবার, মানে এই সংখ্যাটা শূন্য নয়, মানে শূন্যের বেশি আছে, 1 2 3 4 কিছু একটা আছে, তাহলে এই সংখ্যাটা জোড় থাকলেও এটা বেড়ে যাবে, এটা 63 হয়ে যাবে। হ্যাঁ বলো, বুঝলাম না। হ্যাঁ ধরবো। হ্যাঁ, এটা দেখবো যে এটা যদি শূন্য থাকে, এটা শূন্য থাকতো যদি, তাহলে এটা 2 থেকে যেত, এটা 2 থেকে যেত, কিন্তু এখানে কত আছে? এটা 3 আছে, মানে শূন্যের বেশি আছে, তো এটা 3 হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে, তবু এখানে 3 হয়ে যাবে। হুম, বলো, এটা বলো, কত হবে? 7.52, ভেরি গুড, এটা হয়ে যাবে 7.52। কেন? এটা দেখো, যেহেতু 2 দশমিক বলেছে, এটা 5-এর বেশি, মানে এটা 1 বেড়ে যাবে। 5, বলো। 6 8। কেন? তুমি বলবে এখানে তো কিছু লেখা নাই, কি করে বুঝবো 0 না 1 না 2 কত জানি না, কিন্তু এটা বিজোড় যে আছে, তো 5 থাকলেই বিজোড়টা জোড় হয়ে যাবে, তাহলে 37.68 কি আছে? ইজি না ইজি নাই? হয়ে গেল।